আসসালামু আলাইকুম। নয়া দিগন্তের স্পেশাল টক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোস্তাফিজুর রহমান। আজকের অতিথি বিশিষ্ট কূটনীতিক সাকিব আলী। এই স্পেশাল টক অনুষ্ঠানে আমার সাথে আছেন আমার কলিগ রাশিদুল ইসলাম। সাকিব আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন এবং আশা করি আপনার দর্শক শ্রোতারাও ভালো আছেন। আপনার কাছে প্রথমেই জানতে চাচ্ছি আমরা যে স্বল্প আয়ের দেশ থেকে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হতে যাচ্ছে, এক্ষেত্রে আমাদের প্রস্তুতি যথেষ্ট কি না? দেখেন, মধ্যম আয়ের দেশ হতে হলে যা দেখলাম যে মোটামুটি মোটা দাগে $1300 বাৎসরিক আয়, মাথাপিছু $1300 থেকে $13,000 পর্যন্ত মধ্যম আয়ের যে রেঞ্জটা, মানে বিস্তারটা এতখানি। তার মানে $1300 মাথাপিছু আয় যেরকম দেশ, সেখান থেকে 13,000 যে মাথাপিছু যেই দেশ, আয়ের দেশ, এই দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল ফারাক আছে। আপনি চীনের এখন মাথাপিছু আয় হচ্ছে গিয়ে বাৎসরিক প্রায় $10,000, সেখানে ইন্ডিয়ার হচ্ছে গিয়ে আপনার প্রায় $2,500, বাংলাদেশও $2,500। সুতরাং আমাদের প্রায় 4 গুণ হচ্ছে চীন। তার মানে মধ্যম দেশের হওয়া মানেই মধ্যম দেশের একটা দেশের সাথে আরেকটা দেশের আকাশ পাতাল ডিফারেন্স হতে পারে। এখন আমরা এলডিসি থেকে মধ্যম আয়ের দেশ হচ্ছি, তার জন্য যেটা আমাদের যেটা সমস্যা হবে সেটা হচ্ছে আমাদের কিছু কিছু দেশ আমাদের রফতানির উপরে কিন্তু বেশি শুল্ক আরোপ করবে। আমরা আগে যেমন যত কম রেটে লোন পেতাম ওয়ার্ল্ড ব্যাংক থেকে, এখন আমরা কিন্তু অত কম রেটে আর পাবো না, অর্থাৎ আমাদের সুদের যে খরচ সেটা বেড়ে যাবে। সুতরাং এখন এগুলোর জন্য কি আমরা প্রস্তুত আছি? আমি মনে করি না, কারণ আমরা মধ্য ইনকাম হলেও কিন্তু আমরা একদম মধ্য ইনকামের নিচের দিকে। 1300 থেকে শুরু, আমরা হচ্ছে 2,500, আর আমার সর্বোচ্চ সীমা হচ্ছে প্রায় 14,000-এর মতো। তার মানে আমাদের এখনও অনেক গ্যাপ আছে। সো আমি মনে করি যে আমাদের এখনও আমরা হই নাই, পুরোপুরি আমাদের প্রস্তুতি হয় নাই। তবে এটা তো উপায় নাই, আমাদের মধ্যম আয় যদি হয়েই যায় তো হয়েই গেলাম। এবং আমার যতদূর ধারণা যে আমরা এখনও আরও 2 বছর বোধহয় এটাকে আটকাইতে পারবো। 2 বছর আমরা গ্রেস পিরিয়ড যদি নিতে পারি আমাদের সুবিধা হবে। এবং আপনি আরেকটা কথাও বলি ভাই, সেটা হচ্ছে যে আপনি যদি আমাদের ম্যানুফ্যাকচারিং চিন্তা করেন, বা আপনি যদি আমাদের সেবার কথা চিন্তা করেন, আপনি যদি আমাদের দুর্নীতির কথা চিন্তা করেন, ব্যাংকের কথা চিন্তা করেন, কোনো জিনিসই কি আমাদের গত এক বছরে খুব একটা উন্নতি হয়েছে যে তাহলে যে আপনি বলবেন যে আমরা একবেলা হয়ে গেলাম? আমার মনে হয় না খুব একটা উন্নতি হয়েছে। তবে হ্যাঁ, আমি মনে করি যে এই অবস্থায় আমাদের মধ্যম আয়ের ইনকামের যদি দেশ হই, আমাদের কিন্তু চ্যালেঞ্জেস আছে। কিন্তু তাই বলি কি আমরা মধ্যম দেশে আয়ও কখন হবও না, সেটাও হয় না। সুতরাং ইয়েস, আমি মনে করি আমাদের প্রস্তুতি নাই, তবে আমরা একেবারে ঝাঁপিয়ে পড়বো পানির মধ্যে, পড়ে আমাদেরকে সাঁতার শিখতে হবে। আচ্ছা, এখানে আপনি চ্যালেঞ্জের কথা বলছেন, যে এই চ্যালেঞ্জগুলো তাহলে কি কি মনে হচ্ছে? চ্যালেঞ্জগুলো যেমন হবে শুল্ক, যেমন ধরেন একটা হবে শুল্ক। আমরা এই যে ট্রাম্পের ট্যারিফ যে শুল্ক কর আরোপের আগে, আমার মনে আছে আমি যখন ওয়াশিংটনের দিকে ছিলাম 2000-এর দিকে, তখন আমরা দেখতাম যে বাংলাদেশ যত শুল্ক দিত মানে যুক্তরাষ্ট্রে রফতানির জন্য, ফ্রান্স কিন্তু তার চেয়ে কম দিত। ফ্রান্সের শুল্কের রেট কম, বাংলাদেশের ছিল 15%, ফ্রান্সের ছিল বোধহয় 5%। কারণ ফ্রান্স হচ্ছে তাদের একজন আপনার সামরিক অ্যালাই, মিত্র। আমরা কিন্তু তাদের কোনো সামরিক মিত্র ছিলাম না। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের এমনিতেও আমরা এলডিসি থেকে হওয়াতে যেগুলো কম শুল্কে রপ্তানি করতে পারতাম, এখন আর পারবো না, আমাদের শুল্ক বাড়বে। আমাদের ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে কম রেটে আপনার সুদ হারে লোন দিবে না, এখন একটু সুদের দাম বেড়ে যাবে সুতরাং আমাদের কিছু কিছু প্রতিযোগিতামূলক যে আমাদের ছিল, সেখানে আমাদের কিছুটা ঝামেলা হবে। এখন স্যার, এখানে যে রপ্তানি শুল্কের বিষয়টা আপনি নিয়ে আসছেন, তো এইটার সক্ষমতা কি আমাদের এখন পর্যন্ত হয়েছে? এই শুল্ক যদি অতিমাত্রায় শুল্ক আসে আগে, সেটা মোকাবেলা করা বা সেইভাবে বিশ্বের প্রতিযোগিতায় টিকে থাকার মতো সক্ষমতা আমাদের হয়েছে কিনা? আমি মনে করি না এখনো হয়েছে। আমাদের যতটা হাই ভ্যালু অ্যাডেড মানে ভ্যালু আইটেমে যাওয়া উচিত ছিল, এখন আমরা যাইনি। তবে একটা জিনিস খেয়াল করেন, ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে আমাদের 40% করে দিল না? তো আমরা তো 20% তো নিয়ে নিলাম, অ্যাকসেপ্ট করলাম, অ্যাবজর্ব করলাম। এখন আমার কথা হচ্ছে, হ্যাঁ আমরা মনে হয় করতে পারবো। প্রথম এখানে যদি ঝামেলা হয়, সেই জন্য একটা স্যাক্রিফাইস
হয়তো ওই গার্মেন্টস মালিককে করতে হবে, হয়তো একটা স্যাক্রিফাইস আমাদের ওয়ার্কারদেরকে করতে হবে, কিন্তু এখানে আপনার শুল্ক ওরা বাড়িয়ে দিবে, সেইখানে আমাদের আমি আবারও যেটা বলছি যে আমরা এখনো পর্যন্ত প্রস্তুতি নিতে পারি না, কিন্তু যখন শুল্ক বেড়ে যাবে তখন আমি আশা করি আমরা খুব তাড়াতাড়ি এটা অ্যাডজাস্ট করতে পারবো বলে। এক্ষেত্রে মনে হয় শুল্ক আরোপের যদি শুরু হয় সেক্ষেত্রে বড় ধাক্কাটা আমাদের মনে হয় আরএমজি খাতে আসবে। আরএমজি খাতে আসবে, কিন্তু এই আরএমজি খাতের বাইরে আর কি কি রপ্তানি ক্ষেত্রে আর কি কি খাত বাড়ানো করা, যেমন ধরেন জুতা রপ্তানি করতাম আমরা, কিছুটা হলেও করি বোধহয়, আমি জানি না, জুতা শু এর যেগুলো আছে কম প্রাইসের যেই জিনিসগুলো আমাদের ছিল, আমরা তো টয়স বোধহয় খুব একটা এক্সপোর্ট এখনো করি না, কিন্তু টয় কিন্তু এক্সপোর্ট হইতে পারতো। এগুলো হচ্ছে কি আপনার লোয়ার এক্সপোর্ট ভ্যালু যে আইটেমগুলো আছে তার মধ্যে পড়ে টয়স, তার মধ্যে পড়ে হচ্ছে গিয়ে আপনার গার্মেন্টস আর এই ধরনের প্রোডাক্টস। সো আমার ধারণা জুতা, আমার ধারণা যে এখন আমাদের কিন্তু আস্তে আস্তে আমরা তো আর খালি সারা জীবন খালি রেমিটেন্স আর গার্মেন্টসের উপরে বেসিস করে চলতে পারবো না, সুতরাং আমাদের আরও অনেক কিছু তৈরি করার দরকার আছে, মানে এক্সপোর্ট মার্কেট। এবং আমার মনে হয় সেই এক্সপোর্ট মার্কেটগুলো tৈরি করতে হলে আমাদের চীনের সাথে আমাদের সহযোগিতা আরও অনেকখানি বাড়াইতে হবে। চীনের থেকে যেই সমস্ত জিনিসগুলো আর ওরা করবে না সেটা আমরা বাংলাদেশে নিয়ে আসতে পারি কিনা, এবং সেটা এখান থেকে আমরা এক্সপোর্ট করতে পারি কিনা। আসিয়ানে ঠিক এই জিনিসই হচ্ছে, মালয়েশিয়া বলেন, ফিলিপিন্স বলেন, অন্যান্য দেশে যেটা হচ্ছে চীনারাই তাদের ফ্যাক্টরিগুলো ওই দেশে নিয়ে আসতেছে, তারপরে মালয়েশিয়ার থেকে আপনার আমেরিকাতে এক্সপোর্ট হচ্ছে। ঠিক সেরকমভাবে আমরা যদি বাংলাদেশে আনতে পারি এই ফ্যাক্টরিগুলো, এবং এখান থেকে যদি আমেরিকা এক্সপোর্ট হয়, তাহলে যদি আমাদের ইয়ে করা যায়। আচ্ছা স্যার, এখানে আর একটা বিষয় যে বাংলাদেশের দিন দিন বেকার সমস্যা বাড়ছে, যার প্রভাব পড়তে পারে আগামী সরকারের উপর বা নির্বাচিত সরকারের উপরে। এখন আগামী সরকারের উপরে এই বেকার সমস্যাটা কতটা চ্যালেঞ্জ হতে পারে বলে আপনার কাছে মনে হয়? বেকার সমস্যা আমাদের প্রত্যেকের জন্যই চ্যালেঞ্জ, যেই চ্যালেঞ্জে আমাদের প্রত্যেকটা সরকার ফেল করেছে। এবং কর্মসংস্থান যে কী ধরনের চ্যালেঞ্জ, এটা আপনি যতক্ষণ না বাচ্চারা ফেটে রাস্তায় নেমে যাবে তার আগে বোঝা যাবে না। এই যে যেমন ধরেন আজকে এই যে গত শেখ হাসিনার পতনের যে ব্যাপারটা হলো, এটাও তো আপনার শুরু হয়েছিল কোটার থেকে। কোটাটাও তো আপনি বলতে পারেন যে কর্মসংস্থানের সাথে এটার একটা সম্পর্ক আছে। অর্থাৎ কর্মসংস্থান যদি আমাদের এখানে সত্যিকার অর্থেই যদি ভালো থাকতো, তাহলে হয়তো কোটা নিয়ে বা সরকারি চাকরি নিয়ে আমাদের তরুণ সমাজের এত আপনার মাথা ব্যথা থাকতো না। তো সুতরাং আমি মনে করি যে এই হাসিনারও যেটা হয়েছে সেটার সাথেও কর্মসংস্থানের একটা আপনার যোগসূত্র আছে। কর্মসংস্থান তৈরি করার ব্যাপারে আমাদের তো বিনিয়োগ আনতে হবে, আমাদের তো প্রযুক্তি আনতে হবে, নতুন ফ্যাক্টরি বানাইতে হবে, ম্যানুফ্যাকচারিং এবিলিটি লাগবে। এইগুলো করতে হলে ভাই এটা কিন্তু কোনো আমাদের মতো দেশে, বাংলাদেশে যদি করতে হয় তাহলে বাংলাদেশকে কিন্তু দুর্নীতিমুক্ত হইতে হবে। বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত একটা অবকাঠামোহীন একটা আপনার থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, একটা তৃতীয় বিশ্বের দেশে মানুষ কখনো দুর্নীতি করার জন্য বিনিয়োগ করবে না। সুতরাং আমরা যতক্ষণ না, আমি মনে করি যে আমরা যদি দুর্নীতিটাকে বিলুপ করতে পারি, তাহলে আমাদের দেশে যেই আপনার তরুণ সম্প্রদায় সমাজ আছে, শ্রমিক আছে, আমার মনে হয় আমাদের এখানে বিনিয়োগ আসবে। বর্তমানে আসছে না, বিকজ আমরা পৃথিবীর বিনিয়োগকারীদেরকে আসলে বাংলাদেশে আসলে অনেক হয়রানিতে ফেলি, আমরা তাদেরকে কোনো মতেই এখনও ভালো ট্রিটমেন্ট দেই না। এবং আমি মনে করি যে আমাদের এখানে যদি নির্বাচিত সরকার আসে এবং নির্বাচিত সরকারের এটা একেবারে অগ্রাধিকার ভিত্তিতে এটা দেখা উচিত যে বাংলাদেশে কিভাবে কর্মসংস্থান করা যায়। আমি আবারও বলবো, বাংলাদেশে যদি আমরা দুর্নীতির ইন্ডেক্সে, সূচকে আমরা যদি একটা ভালো জাম্প করতে পারি, তাহলে বাংলাদেশে বিনিয়োগ বাড়বে বলে আমি বিশ্বাস করি। বিনিয়োগ বাড়লে বেকার সমস্যারও সমাধান হয়ে যাবে, এছাড়া আর তো কোনো উপায় নাই। বিনিয়োগ, ফ্যাক্টরি, কারণ আমাদেরকে ফ্যাক্টরিও করতে হবে, আমাদের ফ্যাক্টরি করা এবং আমাদের আপনার এই চাকরি তৈরি করতে হবে, এটা ছাড়া আর কোনো উপায় নেই। না, আপনি চমৎকারভাবে বলেছেন যে বিনিয়োগ, এলডিসি উত্তরণ, কিন্তু দেশে এখন নির্বাচনী একটা হাওয়া বইছে এবং রাজনৈতিক দলগুলো অতিমাত্রা খুব স্বাভাবিকভাবে তারা নির্বাচনমুখী হয়ে পড়েছে। কিন্তু নির্বাচনের পরে একটি নির্বাচিত সরকার যে চ্যালেঞ্জ মোকাবেলা করবে, তার প্রস্তুতি হিসেবে কি আপনি এই ধরনের কোনো প্রস্তুতি রাজনৈতিক দলগুলোর মধ্যে এতদিন দেখেছেন? আপনার কি মনে হয়? না, আমি দেখি নাই। সত্যি কথা বলতে আমি যেটুকু বুঝি, সরকার যদি আপনার হাত যে কাজ করে, সরকারের এই কাজটা করে হচ্ছে সরকারের আমলাতন্ত্র। আমরা 15 বছর ধরে, অন্তত 11 বছর ধরে, মানে 2014 থেকে আমি ধরছি
যে যদিও শেখ হাসিনা 2009-এ পাওয়ারে আসেন, কিন্তু 2014 ইলেকশনের পর থেকে আমরা একটা স্বৈরতান্ত্রিক অবস্থার মধ্যে ছিলাম। এই স্বৈরতান্ত্রিক অবস্থা সম্ভব ছিল না যদি না তারা আমলাতন্ত্র, এবং আমলাতন্ত্র বলতে আমি সিভিল এবং মিলিটারি দুটোই বোঝাচ্ছি, বিশেষ করে টপ আমলাতন্ত্রের যেটা উচ্চতর পর্যায়ে, তারা যদি সম্পূর্ণভাবে শেখ হাসিনা সরকারের সাথে সহযোগিতা না করতো, আমরা সবাই বুঝি যে তাহলে স্বৈরতন্ত্র করা সম্ভব ছিল না। এরপরে ডক্টর ইউনূস 8ই আগস্ট শপথ নেন, আসলেন, এবং আসার পরে ওনারা অনেককে সরিয়েছেন, ওনারা অনেকে অব্যাহতি দিয়েছেন, কিন্তু তারপরেও আমরা যেটা মনে করি যে টপ ব্রাস আমাদের যে আমলাতন্ত্র সেটা এখনও ঠিক পুরোপুরি শুদ্ধিকরণ হয় নাই। এমনকি শুদ্ধিকরণ তাদেরকে চাকরিতে রেখে, চাকরি থেকে সবসময় অব্যাহতি দিতে হবে এমন কোনো কথা নেই, চাকরিতে রেখেও ওনাদের একটা শুদ্ধিকরণ বা রি-এডুকেশন, যে ইংরেজিতে বলে এক ধরনের কথা, রি-এডুকেশন সম্ভবের একটা চেষ্টা করা যাইতো, কিন্তু সেগুলো করা হয় নাই। সুতরাং যখন নতুন দলগুলো যেটাই নির্বাচিত হবে এবং নির্বাচিত হয়ে আসবে, সুতরাং তারা যেই আমলাতন্ত্র পাবে সেটা অ্যাকচুয়ালি স্বৈরতন্ত্রের আমলাতন্ত্র। এখন এই স্বৈরতন্ত্রের আমলাতন্ত্র দিয়ে পুরনো রাষ্ট্র কাঠামো রেখে আপনি বিশাল একটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে যাবেন, বাংলাদেশকে নতুন ভাবে আপনি একটা জায়গায় পৌঁছাতে যাবেন নিয়ে, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক নেতৃত্ব তো একটা মাইন্ডসেটের একটা মানে ব্যাপক একটা পরিবর্তন প্রয়োজন মনে করেন। বিশাল এই পরিবর্তনটা না আসলে, আপনার স্ট্রাকচার চেঞ্জও না হলে, এবং তারা প্রায় 15 মাস সংস্কারের পেছনে সময়টা ব্যয় করেছে, এবং কাঙ্ক্ষিত সংস্কার কতটুকুন আসবে নির্বাচিত সরকারের হাত ধরে, সেখানেও জনমনে একটা সন্দেহ রয়েছে, পুরোপুরি আস্থাও নাই। তো পুরো বিষয়টা কি আপনার কাছে এখনো ঘোলাটে মনে হচ্ছে? হ্যাঁ, যেমন ধরেন এই যে নতুন সরকার যেটা আসবে, সেই সরকার আমাদের দেখেন এই 14 মাসের সংস্কার কি হয়েছে, সংস্কার কি নিয়ে কথা বলেছে, একটা হচ্ছে উচ্চ কক্ষ, আর আরেকটা হচ্ছে যে প্রধানমন্ত্রী 2 বারের বেশি দাঁড়াতে পারবে না। আমি তো এই ছাড়া খুব একটা সংস্কার দেখি নাই। যেমন ধরেন আমাদের আগের কি সমস্যা ছিল শেখ হাসিনার সময়, যে শেখ হাসিনার সরকার বেআইনি সমস্ত আদেশ দিত আমলাতন্ত্রকে, আমলাদেরকে, আমরা ওদেরকে ওইটা করতে বাধ্য ছিল। তারা যদি এই বেআইনি আদেশ পালন না করতো, তাদের উপরে নানান ধরনের হয়রানিমূলক শাস্তিমূলক ব্যবস্থা হয়েছে এবং প্রতিষ্ঠানগুলো অকার্যকর হয়ে গেল। এখন আমরা এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা স্বায়ত্তশাসন আনার জন্য, তাদের জন্য একটা ক্ষমতা দেওয়ার জন্য, অবশ্যই যে ক্ষমতাটা জবাবদিহিতার মধ্যে থাকবে, আমরা এই ধরনের চাচ্ছিলাম যে যাতে আমলাদেরকে যদি বেআইনি আদেশ দেওয়া হয়, তাহলে আমলারা বলতে পারবেন যে আপনি আমাকে লিখিত দেন, সুতরাং আমরা যাতে ভবিষ্যতে আমি আপনাকে জবাবদিহিতার মধ্যে আনতে পারি। এই ধরনের কোনো সংস্কারই হয় নাই। সুতরাং সংস্কার হয় নাই, দুর্নীতি কিন্তু রয়ে গেছে। ফখরুল ইসলাম আলমগীর সাহেব নিজে বলেছেন যে দুর্নীতি আগের থেকে বেড়েছে। তো তার মানে এখন নতুন যখন সরকার আসবে, সে দেখবে যে দুর্নীতি আগের মতোই আছে, আগের মতো লোকরাই আছে, বা আগে যারা কাজ করতেন তারাই আছে। সুতরাং আসলে কিন্তু তেমন কোনো কিছুই পরিবর্তন হয় নাই। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু দুদককে শক্তিশালী করার জন্য উদ্যোগ নিয়েছে। দুদককে শক্তিশালী করা যেতে পারে, কিন্তু আমরা এখনো জানি না যে দুদক আসলে 5 বছরের তুলনায় এখন কি নতুন কি কাজ করছে, তাদের কাজটা কি কোনো পরিবর্তন হয়েছে, তারা কি এখন নতুন কোনো পলিসি নিচ্ছে, আমরা কিন্তু এগুলো একটাও জানি না। আমাদেরকে সাপোজ ধরেন যে কোনো একজন ব্যক্তি, একজন সাধারণ ব্যক্তি, তাকে যদি কোনো সরকারি কর্মকর্তা ঘুষ চায় তার থেকে, তাহলে সে কোথায় যাবে, সে কাকে ফোন করবে, এবং ফোন করলে কি সে তার আপনার সমাধান পাবে? আমরা কিন্তু এখনো এটা ঠিক হয় নাই। সুতরাং আমি মনে করি আরও একটা জিনিস হচ্ছে যে পৃথিবী কিন্তু এখন চেঞ্জ হয়ে যাচ্ছে, এআই আসছে, নতুন ধরনের আপনার টেকনোলজি আসতেছে, ফিউশন এনার্জি আসতেছে, চিন্তা করা হচ্ছে। আজকাল আপনি দেখতে পাচ্ছেন যে এখন তো বোধহয় ড্রাইভারলেস গাড়িও চলে আসতেছে, কিছুদিন পরে বোধহয় ড্রাইভারলেস প্লেনও আসে যাবে। সো এইগুলো যখন হচ্ছে, কিন্তু সেই তুলনায় আমার মনে হয় পৃথিবী যেরকমভাবে পাল্টে যাচ্ছে, সেই তুলনায় আমাদের বলতে কিন্তু আমি খালি বাংলাদেশ বোঝাচ্ছি না, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান সব জায়গায় আমাদের রাজনীতিবিদদের তেমন কোনো পরিবর্তন আমি দেখি না। কিন্তু এইটা যদি একটা কথা আমার মনে হয় যে ওনারা যদি পরিবর্তিত না হন, তাহলে আগামী কয়েক বছরের মধ্যে ওনারা এইখানে টিকে থাকতে পারবেন বলে আমার মনে হয় না। এই পরিবর্তনের ক্ষেত্রে আপনি পলিটিক্যাল ইকোনমি বা আপনার যে ডিপ্লোমেসির প্রয়োজন, এবং ইকোনমিক ডিপ্লোমেসি, পলিটিক্যাল মানে দর কষাকষির একটা সক্ষমতা রাজনীতিবিদ থেকে শুরু করে আপনার অর্থনীতিবিদ বা সরকারি বা বেসরকারি পর্যায়ে যে কোনো ক্ষেত্রে, এটারও তো একটা প্রস্তুতি বা একটা চর্চা দরকার হবে।
আপনি কি মনে করেন যে ভবিষ্যতে? অবশ্যই হবে, প্রতিটা ক্ষেত্রেই হবে। আমাদের নতুন টিচার দরকার, মানে নতুন বলতে আমি বোঝাচ্ছি যে যারা আসলে দায়িত্বশীলতার সাথে কাজটা করবেন, যারা আসলে তাদের কাজটা নিয়ে এক ধরনের মানে পজিটিভ, এক ধরনের তাদের গর্ব থাকবে যে আমাদের এই কাজটা আমি ভালো করে করার চেষ্টা করব। আমাদের অ্যাকচুয়ালি এখন পর্যন্ত যা দেখেছি, হাসিনার সময় যেটা দেখেছিলাম সেটা হচ্ছে বঙ্গবন্ধু বললেই অথবা হাসিনা বললেই আর কোনো কিছু লাগে না। তা এখন তো আর আমরা ওই জায়গায় থাকতে পারি না। আমাদের মনে হয় আমাদের উচ্চ মার্গের, উচ্চ মানের আমাদের টিচার দরকার, ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, আমলা দরকার, এবং সাথে সাথে রাজনীতিবিদও দরকার। আপনি যদি ভালো ডাক্তার হয় তাহলে ভালো রাজনীতিবিদ হবে না, এটা তো হইতে পারে না। সো ইয়েস, উই নিড অল অফ দেম। বিশেষ করে তরুণরা তো ওই ধরনের পরিবর্তনের একটা আভাস দিয়ে তারা চায় এবং দে আর ডিমান্ডিং ইট, তারা দাবি করছে। কিন্তু তারপরেও আমার মনে হচ্ছে ভাই যে ডক্টর মানে বর্তমান যারা পাওয়ারে আছে তারা মনে হয় তরুণদের কথাটা ঠিক শুনতে চাচ্ছে না, এবং এইটার কিন্তু ফল কিন্তু ভালো হবে বলে আমারও মনে হয় না। এবার একটু মানে কূটনীতির দিকে আসতে চাচ্ছি যে আমাদের সাথে এই অভ্যন্তরীণ রাজনৈতিক যে পরিবর্তন বাংলাদেশের, স্বাভাবিকভাবে আমাদের কূটনীতিতেও বেশ একটা পরিবর্তন দেখা যাচ্ছে। আমাদের যুক্তরাষ্ট্রের সাথে যে সম্পর্ক, চীনের সাথে যে সম্পর্ক, ইউরোপিয়ানের সাথে সম্পর্ক, এটা স্বাভাবিকভাবেই আগের চেয়ে অনেক বাড়ছে। এই ক্ষেত্রে বাংলাদেশ তার কূটনীতিতে যে সফট পাওয়ার আছে এটাকে আরও কিভাবে সার্ভ করতে পারে, বা বিভিন্ন দেশের সাথে কূটনীতিতে আমরা আরও কিভাবে ভারসাম্য সৃষ্টি করতে পারবো? আমি মনে করি বাংলাদেশের কয়েকটা জিনিসে যদি আমরা একটু, আমি জানি না এটা সম্ভব কিনা, কিন্তু টার্গেটেড আমাদের কোথায় কোথায় কোন কোন বিষয়ে আমরা টার্গেটেড যদি করি, ধরেন বাংলাদেশের যদি দুটো তিনটা জিনিস আছে। বাংলাদেশে একসময় ইয়ে ছিল যে ধরেন আপনি আগে শাহজালাল এয়ারপোর্টে নামার সাথে সাথে হয়রানি শুরু হয়ে যেত। আপনার মনে আছে যে এক সময় ওই যে বাক্সটা আসতে ঘন্টা 1.5 লাগতো, 2 লাগতো। তখন আমি একবার মনে আছে যে আমি একজন বিমানের এমডিকে বলেছিলাম যে ভাই এটা আপনারা কেন করেন, এটা আপনারা তো করে উল্টাপাল্টা করেন। তোমরা না, এটা আমরা ছাড়বো না, কারণ এখানে আমরা পয়সা কামাই। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশের বিমানটা ঠিক, মানে এয়ারপোর্ট থেকে নামবেন, এয়ারপোর্টটা ঠিক হতে হবে। আপনি যদি ইয়েতে আসেন, এয়ারপোর্ট মোড়ে আসেন, আসার পরে যদি দেখেন বাস ক্যাম্প, মানে ট্রাফিক জ্যাম, তাহলে কিন্তু আমরা অ্যাট্রাক্টেড হব না। বাংলাদেশের যেটা করা দরকার, আমি যেটুকু বুঝি, যে বাংলাদেশে দুর্নীতিটা যদি একটু কমতো, বাংলাদেশে যদি এক ধরনের শৃঙ্খলা বোধ আসতো। আপনি একটা জিনিস চিন্তা করেন, খালি একটা জিনিস চিন্তা করেন যে আপনি যদি আমেরিকা বা ব্রিটেনের মতো কোনো জায়গায় বড় হন, ঢাকা শহরের রাস্তায় আপনি কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেন? ইটস ইম্পসিবল। তো আমাদের এই বায়ু দূষণ থেকে তো আমাদেরকে রক্ষা করতে হবে। আপনার এখানে মানুষ যাতে এসে বায়ু দূষণে না পড়ে। সুতরাং বাংলাদেশ সম্পর্কে যখনই কোনো একটা রিপোর্ট হয়, সেখানে সাধারণত রিপোর্ট হয় যে সে হলো গিয়ে আপনার দুর্নীতিগ্রস্ত একটা দেশ। তো এটা তো আমাদের রিপোর্ট হলে তো এটা ভালো হবে না। আমাকে এক ভদ্রলোক বলছে, আমি একটা আরেকটু সময় নেই, আমাকে একজন ব্রিটিশ হাই কমিশনার, সে বলতেছে যে তুমি জানো যে পৃথিবীর মধ্যে বাংলাদেশ হচ্ছে সবচেয়ে বড় দেশ যে কখনো একটা ব্রোঞ্জ মেডালও আর্ন করে নাই অলিম্পিক্সে। মানে এত বড় দেশ কিন্তু নাই যে কখনো অলিম্পিক্সে কোনো মেডেল পায় নাই। অর্থাৎ বাংলাদেশ যদি স্পোর্টসে ভালো করে তাহলে মনে রাখবেন যে বাংলাদেশের কিন্তু ভাবমূর্তি উন্নত হবে। খুবই স্বাভাবিক। একটি জিনিস দেখা যাচ্ছে যে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারও আছে, বিশেষ করে আমাদের নিকট প্রতিবেশী দেশ ভারত অব্যাহতভাবে। এবং আপনি দেখেন এখনো বলা হচ্ছে যে বাংলাদেশে উগ্রবাদ এবং অনেকটা আন্তর্জাতিকভাবে ইসলামোফোবিয়ার মানে সাঁচে আমাদেরকে ফেলে দেওয়া হয়। এটা আসলে তো আমাদের দেশ তো কখনোই না সাম্প্রতিক সম্প্রীতির দেশ। তো এটাকে আমরা মানে অব্যাহতভাবে এইটাকে মোকাবেলা ভবিষ্যতে কি আরো আমাদের মানে, আমার মনে হয় আমাদের মিনিস্ট্রিগুলোর মধ্যে কয়েকটা মিনিস্ট্রির এটার জন্য একেবারে স্পেসিফিক কর্মকৌশল থাকতে হবে। আপনার কিন্তু এখানে আপনার কালচারাল প্রোডাক্ট থাকা উচিত, যেটা সত্যিকার অর্থে বলবে যে আপনার এখানকার বিভিন্ন গোষ্ঠীর মধ্যে আসলে কি সম্পর্ক আছে। আপনাকে কিন্তু বাংলাদেশের ভিতরে কি হচ্ছে সেটা বাংলাদেশের বাইরের মানুষ জানে না, আপনার সেটা তাদের সামনে প্রজেক্ট করা দরকার। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার, আমি একটা থেকে নিই, সেটা হচ্ছে গিয়ে যে
বিল ক্লিন্টনের সময় যখন সে ইয়ে হয়, তখন সে একটা বলতো যে বোধহয় একটা কী জানি ছিল, ওয়ার রুম, আপনার মনে আছে কিনা জানি, ওয়ার রুম। তার মানে রিপাবলিকানরা যেই মুহূর্তে তার বিরুদ্ধে একটা অভিযোগ দিবে, সে সাথে সাথে উইদিন কয়েক ঘন্টার মধ্যে এটা সে রিবার্ট করবে। তো আপনি জানেন, যেমন ধরেন ওখান থেকে আমাদের এগেনস্টে বলে যে আমাদের এখানে কি হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে, কোথায় করা হচ্ছে, ওই 2 ঘন্টার মধ্যে ওইটা আমাদের রিবার্ট করা উচিত। ওইটার সাথে সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে, ওখানকার থানার সাথে আমাদের এগুলো ইয়ে থাকা উচিত, কানেক্টেড থাকা উচিত বলে আমি মনে করি। সেক্ষেত্রে মিডিয়ারও একটা ভূমিকা আছে। মিডিয়ার একটা বিশাল ভূমিকা আছে, বিশাল ভূমিকা আছে। সুতরাং আমি মনে করি, যেমন আমি আমার জীবনে আমি একমাত্র একজন লোককেই জেঠু বলি, ওনার নাম হচ্ছে পূর্ণেন্দু বৈশ্যম, মারা গেছে ভদ্রলোক, কিন্তু আমার আব্বার বড় ভাইয়ের মতন ছিলেন। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের তো এমনিতে বিভিন্ন গোষ্ঠীর সাথে সম্পর্ক অত্যন্ত সুমধুর, কিন্তু আমরা প্রত্যেকেই আবার ধর্মভীরু মানুষ, আমাদের গোষ্ঠীও আছে, আবার ধর্ম ছাড়া গোষ্ঠীও আছে, সবাই এখানে মিলেমিশে থাকতে পারে। আমার মনে হয় যে এই ব্যাপারটা, আসল পিকচারটা শেখ হাসিনার আওয়ামী লীগ এবং ভারত, ইনারা ভারতের কিছু কিছু অংশ, তারা এটা দিতে চায় না ফর দেয়ার ওন ইয়ে। আমাদের দেশে মিডিয়া এবং গভর্নমেন্টের অনেক কাজ করার আছে, এই ব্যাপারে যতটুকু কাজ করার কথা ততটুকু কাজ হয় না। আমরা ইদানিং দেখেছি চিকেন নেকের পাশে ভারত গ্যারিসন করেছে, এবং এটা আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সীমান্ত থেকে 7.5 কিলোমিটার দূরে করার কথা, কিন্তু ভারত 3.5 কিলোমিটার করেছে। এবং এই ধরনের পরিস্থিতি কি বাংলাদেশের উপর কি যুদ্ধ চাপিয়ে দেওয়ার একটা মানে মনস্তাত্ত্বিক চাপ, অথবা বাংলাদেশ কি ভবিষ্যতে যুদ্ধ জড়িয়ে পড়তে পারে? পড়তে পারে। আচ্ছা, যদিও এখন পর্যন্ত হয়নি। হ্যাঁ, আপনি বলেন। সেক্ষেত্রে আমাদের প্রস্তুতিটা কেমন? আমাদের প্রস্তুতিটা হতে হবে কয়েকটা লেভেলে। একটা হচ্ছে যে, আমি যতদূর জানি যে বাংলাদেশের গণতান্ত্রিক যে সময় গেছে 91 পর থেকে, একটা জিনিস খেয়াল করেছেন যে ঢাকায়, আমাদের নতুন ঢাকার প্রায় অর্ধেক এলাকায় কিন্তু সামরিক অফিসারদের, কতগুলো ডিওএইচএস আছে বলেন। তা এটা কেন? তার মানে হচ্ছে যে আমাদের যে ডেমোক্রেটিক যে সেট আপ, তারা কিন্তু আসলে আমাদের আর্মি অফিসারদেরকে এক ধরনের ভয় পায় না। কিন্তু এটা তো বলা হয় যে মানে কোস্ট গার্ডের সদর দপ্তর ঢাকায় থাকবে কেন? ওয়াই? সত্যি কথা তো, সত্যি কথা। সুতরাং আমার মনে হয় যে আমাদের এখানে আমাদের আর্ম ফোর্সেসকে, ডিফেন্স ফোর্সেসগুলো যতটুকু প্রফেশনালাইজেশন দরকার ছিল, যতটুকু হার্ডেন্ড হওয়া উচিত ছিল, সেই হার্ডেন্ড তাদেরকে পলিটিক্যাল গভর্নমেন্ট হইতে দেয় নাই, এবং এইটা চেঞ্জ হওয়া দরকার। কারণ আমাদের দেশের, আমি বলছি না আমাদের অফিসারও ভালো কোয়ালিটির, আমাদের সৈন্যও ভালো কোয়ালিটির, কিন্তু তাদেরকে যদি যুদ্ধই করতে না দেওয়া হয়, তাদেরকে যদি যুদ্ধের জন্য রেডি না করা হয়, তাহলে তো এটা তাদের দোষ না। আমি যতদূর বুঝি যে তাদেরকে এটা করতে দেওয়া হয় না। অ্যাকচুয়ালি একটা ভয় থাকে আমাদের দেশের, আমার এটা ধারণা হয়েছে যে আমাদের দেশের, আপনি তো জানেন শেখ মুজিবুর সময় কী ধরনের কথা বলা হয়েছিল, উনার সময় আনোয়ার সাদাত যখন ট্যাঙ্ক দিতে চেয়েছিল, উনি ট্যাঙ্ক নিতে চান নাই, শেষমেশ ওই ট্যাঙ্কেই উনার ইয়ে হয়। এবং আওয়ামী লীগের সময় এরকম কথা ছিল যে রক্ষী বাহিনী থাকবে, সেনাবাহিনী এত বেশি হওয়ার দরকার নাই। সো আমাদের দেশে অবশ্যই আমাদের সেনা, আমি মনে করি আমাদের আর্ম ফোর্সেসের বা সশস্ত্র বাহিনীর অবস্থা খারাপ, এটা ঠিক করতে হবে। আমাদের ম্যানুফ্যাকচারিংয়ের খুব দরকার আছে, আমাদের গোলা বারুদ এগুলোর জন্য দরকার আছে, কারণ প্রত্যেকটা দেশের এখন আর এটা ইম্পোর্ট করে চালানো সম্ভব না। বিশেষ করে নিজস্ব প্রযুক্তি। আমরা ইউক্রেন রাশিয়ার যুদ্ধের দিকে যদি তাকাই, যে গত বছর ইউক্রেন প্রায় 20 লাখ ড্রোন তৈরি করেছে, রাইট, তারপর সে টিকে থাকতে পারছে না, আগামী বছর সে 5 লাখ ড্রোন তৈরি করবে। রাইট। তো এই যে আমরা যদি ইসরায়েল এবং ইরানের মধ্যে এটা দেখি, মানে ইরানের ডিফেন্সটাই ছিল তার টিকে থাকা নিজস্ব প্রযুক্তির উপর। রাইট। এই জিনিসগুলো যদি আপনি বাংলাদেশের নিরিখে বিবেচনা করেন, এখানে একটা প্রস্তুতির ব্যাপার আছে। কিন্তু আমরা দেখি পার্বত্য চট্টগ্রামের দিকে যদি আপনি তাকান, সেখান থেকে সেনা ক্যাম্প বরং প্রচুর সরিয়ে আনা হয়েছে, এবং যেটা হয়েছে যে সেখানে উগ্রপন্থীরা বা তারা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে, তারা বিভিন্ন ইস্যুতে গোলযোগ সৃষ্টি করছে। পার্বত্য চট্টগ্রামেও তো আমাদের মনোযোগটা দেওয়া উচিত। আমি একটা জিনিস মনে করি রশিদ সাহেব, সেটা হলো কি, আমি পাকিস্তানে তো কাটিয়েছি প্রায় 4 বছর। পাকিস্তানের সেনাবাহিনী কিন্তু ইজ ওয়ান অফ দ্য বেস্ট, খুব হাই কোয়ালিটির সেনাবাহিনী। তারা টাকসিলা যে জায়গাটা, তক্ষশিলা, সেখানে কিন্তু তাদের বিশাল আপনার ফ্যাক্টরি আছে, যেখানে তারা খালিদ ট্যাঙ্ক থেকে আরম্ভ করে, এই আপনি তো জানেন JC-17 থেকে আরম্ভ করে সব কিছু, অনেক কিছু বানায়। কিন্তু পাকিস্তান কিন্তু শেষমেশ কিন্তু একটা তৃতীয় বিশ্বের দেশ,
ঠিক সেইটার তুলনায় আপনি যদি সুইডেনে যান বা ফিনল্যান্ডে যান, তারা কিন্তু লোক সংখ্যা অনেক কম, কিন্তু তার আর্মিও যেমন হাই কোয়ালিটির, তার ড্রাইভারও হাই কোয়ালিটির, তার টিচারও হাই কোয়ালিটির, তার ডাক্তারও হাই কোয়ালিটির, তার ইঞ্জিনিয়ারও হাই কোয়ালিটির, মানে একই লেভেলের। সো আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের খালি যদি আমরা আর্মি বা এয়ারফোর্সকে যদি সত্যিকার অর্থে করি, আর আমার বাকি টিচাররা যদি লো ক্যাটাগরির হয়, আমার আপনার প্রশাসনের অফিসাররা যদি লো ক্যালিবারের হয়, তাহলে কিন্তু আমরা আসলে ভালো দেশ হতে পারবো না। সিনক্রোনাইজিং হবে না। আর সিনক্রোনাইজিং যদি না হয়, তাহলে আমাদের এই সমস্যাগুলো থেকে যাবে। এটা যেমন পাকিস্তানে আছে, পাকিস্তানে এই সমস্যাগুলো আছে। সো আমার প্রতিটা লেভেলেই উপরে উঠতে হবে একই সাথে। এবং একই সাথে দেখেন আপনার বঙ্গোপসাগরের মানে ভূগোল দিক থেকে বঙ্গোপসাগরের গুরুত্ব এটা তো আগের চেয়ে অনেক বেড়েছে, অনেক বেড়েছে। সেই অনুযায়ী তো আমাদের একটা প্রস্তুতি দরকার। সেই অনুযায়ী আমাদের প্রস্তুতি দরকার। এবং সবচেয়ে বড় কথা হলো, আমি একটা জিনিস মনে করি যে 1947-এ যে কলোনিয়াল ব্রিটিশরা গিয়েছে, আমরা যে কলোনিয়াল লেভেল থেকে বের হয়ে নতুন স্বাধীন রাষ্ট্র কবে হইতে পারি, এটা এখনই বোধহয় হওয়া শুরু হয়েছে, সময় এসেছে। আপনার কি মনে হয় মানে ফ্যাসিস্ট শক্তি হিসেবে বা স্বৈরাচারী হিসেবে শেখ হাসিনার যে পতন হলো, এই পতনটা দক্ষিণ এশিয়ায় অন্যান্য দেশের যারা শাসক তাদের জন্য একটা শিক্ষামূলক হতে পারে? কারণ আমরা মিয়ানমারের দিকে তাকালে দেখি যে দীর্ঘদিন তারা সেনাবাহিনীর ইয়েতে আছে। অন্যান্য দেশেও গণতান্ত্রিকভাবে বলা হলো, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বলা হলো, সংখ্যালঘুরা নির্যাতিত হয়। প্রকৃত গণতন্ত্রের মানে অনেকটাই অভাব দেখতে পাই, সরকারগুলো টেকসই হয় না। তো এই সমস্ত মানে দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য হাসিনার পতনটা কি, এটা কি শিক্ষামূলক বা অ্যালার্মিং? আপনি কি মনে করেন? একটা জিনিস আমি মনে করি ভাই, যে ওই যেই রাষ্ট্রনায়ক ওই মানে শক্তি ব্যবহার করে ক্ষমতা নিছে, সে তার চেঞ্জ করতে পারবে না। সুতরাং সে তার মধ্যেই থাকবে। মানে সামরিক জান্তা কখনোই গণতান্ত্রিক হইতে পারবে না। গণতন্ত্রের যে টেকনিকগুলো সেগুলো সে জানে না। ওনার যে ওই আপনার যিনি চিফ আছেন এখন মনে আসছে, হ্যাঁ, উনি তো আর ক্লিন্টনের মতো হবেন না। ক্লিন্টন একরকম হবে, ইনি আরেক রকম হবে। সো আমি মনে করি যে শেখ হাসিনার এই ঘটনা হওয়ার পরে তো নেপালে হলো, এটা কি সবাই দেখছে না? সবাই দেখতেছে, এভরিবডি ইজ সিইং ইট। বাট দ্য পয়েন্ট ইজ, আমার কথা হলো যে হাসিনাকে দেখার পরে, কথার কথা, আমি বলতেছি না যে নরেন্দ্র মোদী ইজ লাইক দ্যাট, বাট আরেকজন সরকার কি এইভাবে চেঞ্জ হইতে পারবে? আমার মনে হয় না। তবে আমি যেটা বলতে চাই যে শেখ হাসিনার এটাতে যেটা মানে দাঁড়ায় সেটা হচ্ছে, শেখ হাসিনার মতো সরকার প্রধানদের সময় আসলে কমে আসছে। এইটা আর বেশি দিন চলবে না। এবং এইটা যদি না চলে, তাহলে তো আমরা দীর্ঘদিন ধরে সার্কের জন্য সক্রিয় করার জন্য চেষ্টা করছি, এবং আমরা একসময় দক্ষিণ এশিয়ার দেশগুলো ইউরোপীয় ইউনিয়নের মতো স্বপ্ন দেখতাম। সেই দিকে কি আমরা আবার নতুন করে একটা প্রচেষ্টা শুরু করতে পারি? সেটা আমরা করতে হইলে তার আগে একটা বিশাল ঘটনা হইতে হবে, যেটা 1000 বছরে কতটুকু হয়েছে জানি না। তার আগে যদি সার্ক সত্যি সত্যি হতে হয়, তাহলে তো সাউথ এশিয়াতে, দক্ষিণ এশিয়ায় হিন্দু কমিউনিটি এবং মুসলিম কমিউনিটির মধ্যে একটা গ্র্যান্ড বার্গেনিং হইতে হবে। এই গ্র্যান্ড বার্গেনিংয়ের আগে আমি তো মনে করি না যে আমাদের এলাকায় শান্তি আসবে ঠিক মতো। আমি এটা মনে করি না। একটা গ্র্যান্ড বার্গেনিং দরকার। অনেক ধন্যবাদ। ইউ ওয়েলকাম। থ্যাংক ইউ। ভালো লাগে। জনাব সাকিব আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ শত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। ইউর ওয়েলকাম। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবার দেখা হবে অন্য কোনো অতিথির সাথে, অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনা করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।